আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় বাংলা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আমরা আজকে কথা বলবো। সো লেটস স্টার্ট। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও। তাহলে আমি যে প্রত্যেকটা পেজ বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা পেজের সমস্যা সমাধান করে দিব। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো আমি এখন তোমাদের দেখাচ্ছি সপ্তম শ্রেণীর চতুর্থ পরিচ্ছেদের অর্থ বুঝে বাক্য লিখি এই অধ্যায়ের দেখো 50 নম্বর পেজের সমস্যা সমাধান কিভাবে করা যায়। দেখো এখানে লেখা আছে 50 নম্বর পেজে, তোমরা একটু জিনিস খেয়াল করো। অর্থ বুঝে বাক্য লেখো, এটা আমাদের ভালো করে পড়তে হয়। প্রথম যে আমাদের কাজটা, চতুর্থ পরিচ্ছেদ জ্যোতি চিহ্ন, নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও। এখানে কোথায় কোনটা বিরাম চিহ্ন হবে? বিরাম চিহ্ন তোমরা জানো বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। এই বিরাম চিহ্ন কোথায় বসতে হবে বসাবে তোমরা? এই যেখানে দেখো, এখানে প্রথমে একটা লাইন আছে, দেখো এখানে এক দেশে ছিল এক রাজা। এই যে খালিঘরটা আছে, এই খালিঘরটা দেখো, এই যেখানে একটা সুন্দর খালিঘর আছে, এই খালিঘরটার মধ্যে কোথায় কোন বিরাম চিহ্ন বসাতে হবে সেটা এখানে লিখতে হবে। তারপরটা দেখো লোকটি কোথায়, এখানে লেখা আছে দেখো, লোকটিকে মুদি দোকান থেকে চাল, একটা খালিঘর আছে, ডাল খালিঘর, ডিম আর আলু কিনতে দেখলাম, এখানে একটা খালিঘর আছে। পারুল গল্প লেখে, এখানে একটা খালিঘর। আমি কবিতা লিখি, এখানে একটা খালিঘর আছে। আপনি কখন এলেন, এখানে একটা খালিঘর আছে। বলো কি, এখানে একটা খালিঘর। এই কলমের দাগ 100, এই কলমের দাম 100 টাকা, এখানে একটা খালিঘর আছে। ভালো খালিঘর, তারপর মন্দ নিয়ে আমাদের সমাজ, এখানে দেখো একটা খালিঘর আছে। আমার বড় চাচা খালিঘর, তিনি মালয়েশিয়ায় ছিলেন, এখানে একটা খালিঘর আছে। গতকাল বাড়ি ফিরেছেন, এখানে একটা খালিঘর আছে। তারপরটা তোমরা দেখো প্রমিত ভাষার, এই লাইনটা দেখো, প্রমিত ভাষার দুই রূপ, এই তারপর একটা খালিঘর আছে, তারপরেও দেখো একটা খালিঘর আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। তারপরটা দেখো তিনটে, এই যেখানে মা বললেন, তারপর খালিঘর, তারপর আরেকটা খালিঘর, তুমি দাঁড়াও, তারপর আরেকটা খালিঘর, আমি আসছি, এখানেও দুইটা খালিঘর আছে। হ্যাঁ, তোমাদের এইটা কীভাবে পূরণ করতে হবে সেই উত্তরটা আমি করে রেখেছি, তোমরা দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। হ্যাঁ দেখো, প্রথম যে আমি কাজটা করে রেখেছি তোমাদের এখানে, এটা তোমরা একটু ভালো করে দেখো। সপ্তম শ্রেণী, বিষয় হচ্ছে কি বাংলা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 50, শিক্ষাবর্ষ হচ্ছে 2024, অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ পরিচ্ছেদ। এটা আমাদের কাজ হচ্ছে জ্যোতি চিহ্ন। পেজ নাম্বার হচ্ছে কিন্তু 50, সপ্তম শ্রেণীর পেজ নাম্বার হচ্ছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 50। এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় সে সমাধানটা আমি এখানে করে রেখেছি, তোমরা দেখো। এখানে লেখা আছে নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও। এখানে প্রথমে আছে কি এক দেশে, দেখো তোমরা এটা দেখো, এক দেশে কি ছিল, এক দেশে ছিল এক রাজা। হ্যাঁ, এখানে কি বসাতে হবে? এই যে আমরা জানো এখানে এক দেশে ছিল এক রাজা, এখানে একটা দাড়ি চিহ্ন বসাতে হবে। এটা হয়ে গেল। তারপরটা তোমরা দেখো, পরেরটা হচ্ছে লোকটিকে মুদি। এই দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি যে তোমাদের দেখালাম, এই যে এটা কিন্তু 50 নম্বর পেজের, এইগুলাই কিন্তু আমাদের সমাধান করতে হবে। এই সমাধানটা আমি কিন্তু দেখো সুন্দর করে তোমাদের এখানে সুন্দর করে দিয়েছি। এই যে তোমরা দেখো, এই দেখো প্রথমটা করলাম, এক দেশে ছিল এক রাজা, এটা প্রথম দাড়ি চিহ্ন হবে। লোকটিকে মুদি দোকান থেকে চাল, এখানে একটা কি হবে, কমা হবে। দেখো তারপরটা ডাল, তারপর এখানে একটা কমা দিবে। ডিম আর আলু কিনতে দেখলাম, এখানে একটা দাড়ি চিহ্ন দেবে। এগুলো কিন্তু আমি সবগুলো করে রেখেছি, তোমরা দেখো সমাধান করে রেখেছি। এটা প্রথমটা দাড়ি, প্রথম লাইনের যে প্রথমটা রাজার পরে দাড়ি দিবে। লোকটিকে মুদি দোকান থেকে চাল, এখানে একটা কমা দিবে। ডালের পরে কমা দিবে। ডিম আর আলু কিনতে দেখলাম, এখানে একটা কি দিবে, দাড়ি চিহ্ন দিবে। তারপরটা দেখো পারুল গল্প লেখে, পারুল গল্প লেখে, এখানে কি দিবে, একটা কমা চিহ্ন দিবে। আমি কবিতা লিখি, এখানে একটা কি দিবে, দাড়ি চিহ্ন দিবে, এখানে দেওয়ার পর তারপরটা দেখো, আপনি কখন এলেন, এখানে কি একটা প্রশ্ন করছে, সেজন্য এখানে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। দেখো এইটা হয়ে গেল। দেখো তোমাদের এটা হয়ে গেল। তারপরে জিনিসগুলো, তারপরে আরো কিছু লাইন আছে, তোমরা একটু দেখো। এই দেখো পরের লাইনটা দেখো, তোমাদের ওখানে কিন্তু আছে সবগুলাই, কিন্তু এই যেখান থেকে আমি করতেছি সবগুলাই দেখো, এই যেখান থেকে আমি করতেছি, এই এইগুলাই কিন্তু এই যে দেখো, মা বললেন, দুইটা খালিঘর, তারপর তুমি দাঁড়াও, এখানে খালিঘর, আমি আসছি, এখানে খালিঘর। আমি কিন্তু টোটাল এই যে যতটুকু গোল করে রেখেছি, স্কোয়ার চিহ্ন করে রেখেছি, এই চিহ্ন, এই যে টোটাল এতটুকুর কিন্তু আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। এখন আমি তোমাদের এতটুকু সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তারপরে যে সমাধান করার পর দ্বিতীয় পাতায় কি আছে দেখো, বলো। তারপরে লাইনগুলো কি আছে দেখো, এখানে বলো কি, এখানে দেখো বিরাম চিহ্ন দিতে হবে, এখানে বিস্ময় চিহ্ন দিলাম। এই কলমের দাম 100 টাকা, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ভালো মন্দ, এখানে কিন্তু হবে কি, ভালো মন্দ, এখানে কিন্তু একটা হাইফেন চিহ্ন দিতে হবে। মন্দ নিয়ে আমাদের কাছে, এখানে একটা দাঁড়ে চিহ্ন দিতে হবে। হাইফেন চিহ্ন, এখানে ড্যাশ চিহ্ন দিতে হবে, কারণ
কোনো ভালো মন্দ দুইটা বাক্যে দুইটা অর্থের মধ্যে যদি সংযুক্ত দেখানো হয় তাহলে কি করতে হয়, সেখানে ড্যাশ চিহ্ন বসাতে হয়, এখানে ড্যাশ চিহ্ন দিতে হবে। তারপরটা দেখো এখানে দাঁড়ি চিহ্ন ব্যবহার করলাম, তারপর এখানে সেমিকোলন ব্যবহার করেছে। আমার বড় চাচা এখানে সেমিকোলন ব্যবহার করছি। হ্যাঁ, যিনি মালয়েশিয়ায় ছিলেন গতকাল বাড়ি ফিরেছেন, এখানে কিন্তু আমি দাঁড়ি ব্যবহার করছি। তারপরটা দেখো প্রমিত ভাষার রূপ হচ্ছে দুইটি, প্রমিত ভাষার রূপ দুই রূপ, এখানে কিন্তু সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তারপর কথ্য লেখো, এখানে কিন্তু দাঁড়ি চিহ্ন ব্যবহার করা হয়েছে। মা বললেন, এখানে কিন্তু কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর কিন্তু এখানে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে, তোমরা দেখো এই চিহ্ন দিয়ে যায়। তুমি দাঁড়াও, এখানে কিন্তু কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমি আসছি, এখানে কিন্তু দাঁড়ি চিহ্ন ব্যবহার করেছে লাস্টে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের 50 পেজের জ্যোতি চিহ্নের যে ব্যবহারটা সেটা কীভাবে করতে হবে। এই যে এই পেজটার সমস্যার সমাধান কীভাবে করতে হবে এটা কিন্তু আমি সুন্দর করে তোমাদের করে দিলাম। হ্যাঁ, 50 পেজের প্রথম অংশের 50 পেজের চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশের যে অ্যান্সারটা এটা করে দিলাম। এখন দ্বিতীয় পরিচ্ছেদের অ্যান্সারটা তো তোমাদের করতে হবে। দ্বিতীয় পরিচ্ছেদ, এখন দ্বিতীয় যে পার্টটা আছে এখানে বুঝতে চেষ্টা করি, এটা কিন্তু আমাদের আর একটা পার্ট। এটা করার পর এখন দেখো নিচের একটা পার্ট আছে, বুঝতে চেষ্টা করি, এটা আমাদের কিন্তু করতে হবে। এখানে লেখা আছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এটা কিন্তু আমি এখন সমাধান করে দেবো। তোমরা দেখো এখানে লেখা আছে প্রথম প্রশ্ন তোমাদের করা হয়েছে জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয়, এটা উত্তরটা তোমাদের এখানে লিখতে হবে। তারপরটা দেখা আছে মুখের ভাষার জ্যোতি চিহ্ন লাগে না কেন, এটাও কিন্তু এখানে প্রশ্ন উত্তরটা লিখতে হবে। এটা কিন্তু 1 নাম্বার, তারপরটা কিন্তু 2 নাম্বার। দেখো এটা কিন্তু 1 নাম্বার আমরা দিছি। তারপর প্রশ্ন তোমাদের করা হয়েছে, এখানে কিন্তু এটা 2 নাম্বার প্রশ্ন। তারপর প্রশ্নটা তোমাদের করা হয়েছে, দেখো 2 এর পরে দেখো তারপর কোনটা করা হয়েছে 3 নাম্বার। দেখো এই যেখানে কিন্তু 3 নাম্বার প্রশ্নটা আছে, দেখেন 3 নাম্বারটা আমরা করব। এটা 2 আর এটা হচ্ছিল 3 নাম্বার কি লেখা হয়েছে, লেখার ভাষার জ্যোতি চিহ্ন কেন দিতে হয়। হ্যাঁ, 3 নাম্বার। এখন 4 নাম্বারটা কি দেওয়া আছে, তোমরা দেখো বাক্যের শেষে কোন জ্যোতি চিহ্ন বসে এখানে দিতে হবে। তারপর লাস্টে 5 নাম্বারটা এখানে আছে। এখানে 5 নাম্বারটা তোমরা একটু দেখো, 5 নাম্বারটা কি দেওয়া আছে, বাক্যের ভিতর কোন জ্যোতি চিহ্ন বসে। বাক্যের ভিতর কোন জ্যোতি চিহ্ন বসে এটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। হ্যাঁ, বাক্যের ভিতর কোন জ্যোতি চিহ্ন বসে এটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে উত্তর প্রশ্ন হলো কয়টা, 1 2 3 4 5। এই 5টা প্রশ্ন উত্তর তোমাদের এই 50 নম্বর পেজের দ্বিতীয় অংশ, প্রশ্নের পাতার দ্বিতীয় অংশে বুঝতে চেষ্টা করি। এখানে তোমার এইটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো উত্তর কীভাবে করতে হবে সেটার সমাধান আমি করে রেখেছি, তোমরা দেখো। লেটস স্টার্ট। দেখো প্রথম যে প্রশ্নটা তোমাদের করা হয়েছিল, প্রথম প্রশ্নটা কীভাবে করা হয়েছিল তোমরা একটু দেখো। প্রথম প্রশ্নটা তোমাদের করা হয়েছে এইখানে, এই দেখো জ্যোতি চিহ্ন, এই যে বুঝতে চেষ্টা করি সহপাঠীর সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এইটার যে এই উত্তরগুলো কিন্তু আমি অলরেডি করে রেখেছি, তোমরা দেখো। জ্যোতি চিহ্নের প্রথম যে প্রশ্নটা তোমাদের করা হয়েছে, জ্যোতি চিহ্নের কেন ব্যবহার করা হয়, জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয়, এটার উত্তরটা দেখো অলরেডি আমি করে রেখেছি। উত্তর, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়, এটা হচ্ছে উত্তর। তোমরা যদি এতটুকু লেখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা যদি এতটুকু লেখো এটার প্রশ্ন উত্তরটা, তাহলে কিন্তু প্রথম দেখা হয় যে 1 নাম্বার, আমি কিন্তু এটাকে 1 নাম্বার প্রথম যে জ্যোতি চিহ্নের ব্যাপার এটা কিন্তু 1 নাম্বার প্রশ্ন ধরছি। এই প্রশ্ন ধরেছি, এটার উত্তরটা কোনটা হবে, এই উত্তরটা হবে এই পার্ট, উত্তরটা দিবে, এটাও হয়ে গেল। তাহলে 1 নাম্বার প্রশ্ন উত্তর শেষ। 2 নাম্বার চলে যাই আমরা, এখন 2 নাম্বার চলে যাবো। এখন 2 নাম্বার আমরা দেখাবো তোমাদেরকে 2 নাম্বার দেখাচ্ছি। দেখো 2 নাম্বার প্রশ্ন উত্তরটা আমরা দেখাচ্ছি। 2 নাম্বার হচ্ছে এটা। দেখো এখন 2 নাম্বার যে প্রশ্নটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখো 2 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, 2 মুখের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না কেন, মুখের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না কেন, এইটার উত্তরটাকে আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখো। লাগে না কেন এটার উত্তরটা এখানে লেখা আছে, মানুষ কথা বলার সময় তার প্রয়োজন অনুযায়ী বিরাম নেয়, অর্থাৎ সে যেখানে তার থামার দরকার সেই অনুযায়ী সে থামে, তাই মানুষের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না। নিজের ইচ্ছা মতো সে থামে এবং নির্দিষ্ট টাইমে সে থামে, সেজন্য তার বিরাম চিহ্নের দরকার হয় না। এটা কিন্তু উত্তরটা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাদের সেখানে আমি তোমাদের অলরেডি দেখাইছিলাম, যেখানে তোমার 5টা প্রশ্ন আছে, 1 2 3 4 5, 50 নম্বর পেজে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 50 নম্বর পেজে 5টা প্রশ্ন আছে দেওয়া। আমি কিন্তু 1 আর 2 তোমাদের করে দিলাম, এখন 3 নাম্বারটা করে দিব। এখন 3 নাম্বারটা তোমাদের কীভাবে করে দেওয়া যায়, দেখো 3 নাম্বার প্রশ্নটা আছে এখানে, দেখো তোমরা 3 নাম্বার প্রশ্ন, এখানে দেখো 3 নাম্বার প্রশ্ন সুন্দর করে লেখা আছে, 3 লেখার ভাষায় জ্যোতি চিহ্ন কেন দিতে হয়, এটার উত্তরটা আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা একটু দেখো। উত্তরটা এইটা, উত্তরটা বাক্যের লেখক বাক্যে কি লিখেছেন তা বোঝানোর জন্য বা সুস্পষ্ট করার জন্য
সুস্পষ্ট করার জন্য লেখায় বাক্যের লেখক বাক্যের কি লিখেছেন তা বোঝানোর জন্য বা সুস্পষ্ট করার জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয়। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন উত্তর। 3 নম্বর তোমরা এটা দেখো 3 লেখার ভাষার জ্যোতিচিহ্ন কেন দিতে হয়? বাক্যের লেখক বাক্যে কি লিখেছেন তা বোঝানোর জন্য বা সুস্পষ্ট করার জন্য লেখার ভাষার জ্যোতিচিহ্ন দিতে হয়। এটা কিন্তু 3-এর উত্তর। 3-এর প্রথমটা প্রশ্ন, প্রথম পার্টটা প্রশ্ন, 3-এর প্রথম পার্টটা তোমাদের এইটা হচ্ছে প্রশ্ন আর এটার উত্তর হচ্ছে এটা। 3 শেষ হয়ে গেল। এখন 4 নম্বর চলে যাই আমরা। বাক্যের 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। 4 নম্বর বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? উত্তরটা হচ্ছে এইটা। উত্তরটা আমরা একটু দেখি। বাক্যের শ্রেণী অনুযায়ী বাক্যের শেষে বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন বসে। যেমন এক বিবৃতিমূলক বাক্যের শেষে দাড়ি চিহ্ন বসে, প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন বসে, এবং আশ্চর্যবোধক বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আর আবেগসূচক চিহ্ন বসে। তোমরা যদি এটা দাও তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা হয়ে যাবে। তোমাদের উত্তরটা হচ্ছে এটা, প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নের সাথে এটা হচ্ছে উপরেরটুকু হচ্ছে প্রশ্ন, নিচেরটুকু হচ্ছে উত্তর। তারপরে আমরা চলে যাই এখন লাস্টের প্রশ্ন। মেবি লাস্টের প্রশ্নটা কি? 5 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। এটা 5 নম্বর প্রশ্ন। বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? সেই জন্য উত্তরটা আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। উত্তরটা দেখো। বাক্যের ভিতরে বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন বসে, যেমন সেমিকোলন এভাবে দিতে হবে, তারপর কমা দেখো এখানে দিয়ে রাখছি, কোলন চিহ্ন দিয়ে রাখছি, হাইফেন চিহ্ন দিয়ে রাখছি, ড্যাশ চিহ্ন দিয়ে রাখছি, উদ্ধার চিহ্ন দিয়ে রেখেছি এবং বিন্দু চিহ্ন দিয়ে রেখেছি। এগুলো তোমাদের পাঠ্য বইয়ে অলরেডি সব কিছুই আছে। তাহলে বুঝতে পারলাম কি বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের ভিতরে বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন বসে, যেমন সেমিকোলন, কমা, কোলন, হাইফেন, ড্যাশ, উদ্ধার চিহ্ন এবং বিন্দু। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছ যে কিভাবে তোমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে। 50 পেজের 2টা অংশের আমি 2টা উত্তর করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে। তাহলে পরবর্তীতে আমি যে ক্লাসগুলো দেবো বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য সাবজেক্ট প্রত্যেকটা পৃষ্ঠারই সমাধান করে দেবো। তোমরা সেগুলো দেখে উপকৃত হবে। সো আজকে পর্যন্ত থাক। পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।